মালিক কলোনি গ্রামের বাসিন্দা। আমি 2014 সালে মাধ্যমিক এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। বর্তমানে আমি একজন গৃহবধূ। আচ্ছা, আমার একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে আমি আইসিডিএস পরীক্ষার জন্য চাকরি প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি তোমার শেষ, এটা তো আর বলা যাবে না। আর গৃহবধূ না বলে তুমি যদি আরেকটু অন্য কিছু বলো, গৃহকর্ত্রী বলো। গৃহকর্ত্রী, ঠিক আছে? গৃহবধূ নয়, গৃহকর্ত্রী। মানে গৃহবধূটা একটু ছোট হয়ে যায় শব্দটার মানে তাৎপর্যটা, আর গৃহকর্ত্রী তাৎপর্য আরেকটু বড়। ঠিক আছে? কারণ হ্যাঁ, তুমি শুধু ঘরের এখন লক্ষ্মী বউ নও। তোমাকে ঘরকে আরো সুন্দর রাখার জন্য, ঘরের সব মানুষকে ভালো রাখার জন্য তোমাকে তার থেকেও বেশি কিছু করতে হয়। ঠিক আছে? তোমাকে অনেক কিছু করতে হয়, অনেক সংগ্রাম তোমাকেও করতে হয়, প্রত্যেকটা মহিলাকেই করতে হয়। আমি সো টেনশন একটু প্লিজ। না, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তুমি ওয়ার্কার নাকি হেল্পার, কোন পদে ইন্টারভিউ দেবে? ওয়ার্কার ওয়ার্কার ওয়ার্কার। তাহলে ওয়ার্কারে যদি দেবে, তাহলে ওয়ার্কারের কাজটা খুব সুন্দর করে গুছিয়ে বলো। আমি একটা বই থেকে পড়েছি, ওখান থেকে বলবো? হ্যাঁ, তুমি যেখান থেকে বলো, ওরকম কিন্তু ওখানে গিয়ে বলবে না। তুমি যেখান থেকে ইচ্ছে বলো। আচ্ছা আচ্ছা। তাই অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ করতে হয়। যেমন যেমন হচ্ছে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদের টিকাকরণ করা ও তাদের পুষ্টি সম্পর্কে জ্ঞান দেওয়া, হুম। পুষ্টি সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া। উম, গ্রামের সকলকে পরিবার স্বাস্থ্য ও নারী কল্যাণমূলক স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেওয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের আরেকটি প্রধান কাজ। অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতিবন্ধী শিশু চিহ্নিত করে এবং প্রতিবন্ধকতার কারণ নির্ণয় করে থাকে। অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামের শিশুদের জন্য প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা করা অঙ্গনওয়াড়ি কর্মীদের আরেকটি প্রধান কাজ। হুম। আচ্ছা, হলো চারটা হলো। আর কিছু? বইতে তো এতটাই ছিল। এই কথা বলে তো কোনো উত্তর কমপ্লিট হয় না। তুমি তো অনেক ধরে এখানে ক্লাস করছো, অনেক কিছু শুনেছো, বা রেকর্ডিং গুলো শুনেছো, অনেক কিছু জিনিস ইনফর্ম কিন্তু অনেকেই মানে এইগুলো সবকিছুই সব বইয়ে সবসময় দেওয়া থাকে না। প্র্যাকটিক্যাল লাইফেও আমরা অনেক কিছু জিনিস শিখি যেগুলো কোথাও কোনোদিন লিপিবদ্ধ হয় না। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, বলছি আমরা। হ্যাঁ, মানে যেমন তাদের কি বলতো, তাদের যদি সেন্সাসের কাজ টাজ দেওয়া হয়, ইলেকশনের কাজ, সেগুলো তারা করেন। এবং তার যে একটা তার আবার কোথায় তার যে পুরো এরিয়াটা আছে। শিশুদের ঠিক মতো বৃদ্ধি বিকাশ হচ্ছে হ্যাঁ, কিনা হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের চেক করা। হুম, হুম। আচ্ছা, আইসিডিএস সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয়? আইসিডিএস সেন্টারে ওই শিশুদের পরিপূরক আহার দেওয়া হয়, হুম, শিশু বৃদ্ধির পর্যবেক্ষণ এবং সহায়তা করা হয়, হুম, শিশু পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়, যে টিকাকরণ করা হয়, স্বাস্থ্য পরীক্ষা করা হয়, আর রেফারেল পরিষেবা দেওয়া হয়। একটা হচ্ছে শিশু বিকাশ এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা করা হয়। আচ্ছা, এই রেফারেল পরিষেবাটা কি জিনিস? মানে যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী জানতে পারেন যে কোনো বলো, বলো, বলো। কোনো গর্ভবতী মহিলা বিপদের আশঙ্কা রয়েছে, হুম, তাকে হাসপাতালে হুম, রেফার করে দেওয়া হয়। হুম। আচ্ছা, আচ্ছা। তাকে মানে রেফারেলের যদি বিষয়ে দেখা যায় যে কারোর সেরকম কোনো শারীরিক অসুবিধা রয়েছে, যেটা তো হ্যাঁ, মানে এখন তো আইসিডিএস সেন্টারে তো মানে কোনো চিকিৎসামূলক কোনো কাজ হয় না। যদিও রিসেন্টলি এটাও জানা গেছে যে মাঝে মধ্যে একজন ডক্টর সেখানে আসেন, সাধারণ চেক আপ বা ওষুধপত্র সেগুলো হয়তো প্রেসক্রাইব করেন। এটা নতুন এডিশন কিন্তু। এর আগে যেটা হতো, এর এখনো পর্যন্ত যেটা, যে এখন কিন্তু ওষুধপত্র সব মেইনলি দেওয়া হয় সাব সেন্টার থেকে, যেটা অথবা প্রাইমারি হেলথ সেন্টার থেকে, পিএইচসি, অথবা সাব সাব সেন্টার থেকে দেওয়া হয়। তো ব্যাপারটা হলো যে যখন দেখবেন যে কোনো একজন মহিলার শারীরিক অবস্থা হচ্ছে, মানে তার অবস্থাটা তাকে হাসপাতালে ভর্তি করার মতন, অথবা তার সাব সেন্টারে তাকে পাঠানোর মতন অবস্থা রয়েছে, তাহলে তাকে সেখানে তিনি রেফার করে দেন। শুধু রেফার করে দিয়ে তিনি, তার হ্যাঁ, দায়িত্বটা শেষ হয় না, প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তারপরেও তাকে তার সম্বন্ধে খোঁজ খবর রাখতে হয়, তিনি রাখেন। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক। আচ্ছা, বলো তো, খিচুড়ি, কেন বাচ্চাদের খিচুড়ি দেওয়া হয়? খিচুড়িতে প্রচুর পরিমাণে হুম, ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে,
সঙ্গীতার বাড়িতে কি ক্যালসিয়াম, অনেক লোক পটাশিয়াম। যারা কথা বলছে, মানে তোমার বাড়িতে কি অনেক লোক আছে যারা কথা বলছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার স্যার। রুমের দরজা বন্ধ করার ব্যবস্থা? তুমি একটু আস্তে কথা বলো না, সরে আয়। স্যার একটা প্রশ্ন করব? হুম এখন তো উনি নেই। হুম হুম, বলো। বলছি যদি এটা প্রশ্ন করা হয় আইসিডিএস এর কাজ কি, মানে হুম। অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পারের কাজ না, হুম, তাহলে কি বলতে হবে? না আইসিডিএস এর কাজ না, তোমাকে জিজ্ঞেস করবো আইসিডিএস এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি। তো স্যার উদ্দেশ্য, এর মধ্যে যারা বাগদায় ইন্টারভিউ দিয়েছিল না, তাদের মধ্যে কেউ একজন, মানে আমি দেখছিলাম প্রশ্নের একটা লিখেছে যে আইসিডিএস এর কাজ কি, এটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল। আইসিডিএস এর কাজটাই হলো তার উদ্দেশ্যটা, মানে যে উদ্দেশ্যগুলো সে সাধিত করে, বিশেষ করে হচ্ছে কি যে শিশু ও মাতৃ মৃত্যুর যে হার সেটাকে কমানো, শিশু শিশু এবং গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়ের অপুষ্টি রোধ করার জন্য তারা কাজ করে। তারা কাজ করে হচ্ছে কিশোরী মেয়েদের নিয়ে, যারা হচ্ছে বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়েছে বা পড়াশোনার সুযোগ পায়নি, যারা এই সামাজিক জীবন থেকে যারা বিচ্ছিন্ন কোনো কারণে, তাদের জন্য আইসিডিএস কাজ করে। মানে এইভাবে তোমাকে এই জিনিসগুলো বলতে হবে তাদের জন্য কাজ করে। দেখো কাদের জন্য কাজ করে, শিশুদের জন্য কাজ করে। হ্যাঁ, শিশুদের জন্য কাজ করে, কি কাজ করে, তাদের অপুষ্টি বিষয়ে কাজ করে, তাদের হচ্ছে যাতে শিশু মৃত্যু না হয় সে বিষয়ে কাজ করে। তারপরে কিশোরীদের সম্পর্কে কি কাজ করে বললাম, যে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়, তাদের পুষ্টির ব্যবস্থা করা হয়, তাদের হচ্ছে যে তারা লাইক তাদের যে জীবন ধারণ করে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সে বিষয়ে তাদের সাহায্য করা হয়। পরিবার পরিকল্পনার বিষয়ে পরামর্শ দেওয়া হয় বা কোনো একটি পার্টিকুলার পরিবারকে। হুম এছাড়া হচ্ছে স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সমস্ত বিষয়ে গর্ভবতী মহিলা, প্রসূতি মা, কিশোরীদের পরামর্শ দেওয়া হয়। হ্যাঁ, এবং তাদের প্রত্যেকের, এই যে গর্ভবতী মহিলা বা শিশু, তাদের যে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন বা টিকাকরণ, এ বিষয়ে আইসিডিএস কাজ করে থাকে পরোক্ষভাবে। তারা এই সমস্ত বিষয়গুলোকে মনিটর করে। এছাড়া হচ্ছে কি আইসিডিএস কেন্দ্রে ভিএইচএনডি অনুষ্ঠিত হয়, যেখানে সমস্ত ধরনের লোকেরাও আসতে পারে এবং টিকাকরণ পরামর্শ দেওয়া হবে, টিকাকরণের কাজগুলো হয়, পরামর্শ দেওয়া হয়, সেই আবার ওই পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে। তো এভাবেই হচ্ছে, মানে যেগুলো উদ্দেশ্য বা যেগুলো মানে ইয়ে রয়েছে। এছাড়াও হচ্ছে কি আইসিডিএস কি করে, আইসিডিএস করে হচ্ছে সেখানের শিশুদের শিক্ষিত করার কাজও আইসিডিএস করে থাকে, এবং পুষ্টির ব্যবস্থা করে থাকে এসএনপির মাধ্যমে। তো এই বিষয়গুলোকেই জাস্ট একটু ঘুরিয়ে বলা, এগুলোই তারা করে থাকে। ঠিক আছে? আচ্ছা। স্যার হ্যাঁ। এই প্রশ্নটা এরকম হতে পারে না যে আইসিডিএস কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত? হুম হুম, একই একই, কোন তাহলে কোন কাজ, কটা কাজ মিনিট কটা মানে কাজ? কর্মকাণ্ড, কর্মকাণ্ড মানে কাজ, একটা দায়িত্ব, কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, কর্তব্য, আইসিডিএস হ্যাঁ এর কর্তব্য কি কি, আইসিডিএস এর দায়িত্ব কি কি, আইসিডিএস এর কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে আইসিডিএস জড়িত, আইসিডিএস এই যে এছাড়াও হচ্ছে কি কিশোরী মেয়েদের যে বিবাহ, মানে বিলয়টি আর কি, সেটার বিষয়েও তারা কাজ করে থাকে। তো এই যা যেভাবেই বলুক না কেন, প্রশ্নটা যেভাবে হবে মানে মূল উত্তরটা সেটাই, শুধু একটু সেটার মতো করে সেটাকে সরিয়ে বলা আর কি। এই জন্যই হচ্ছে মেন কি, যে ছটা কাজ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই যে বিষয়টা হলো, এই জন্যই বিষয়টা হলো যে এই ছটা কাজ প্রশ্নটাকে এই জন্য ভালো করে শুনতে হবে, যে তোমার কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে। এটা কিন্তু খুব ভাইটাল, আমি প্রথম থেকে বলে আসছি যে তোমার কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে। মানে এক তো হচ্ছে অনেক সময় ভুল প্রশ্ন মানুষ শুনে ফেলে, একটা জিজ্ঞেস করা হয় অন্যটা সে বলে দেয় ভুল করে। আরেকটা হচ্ছে যে বুঝতে হবে যে আমাকে কি জিজ্ঞেস করা হলো, এটাই জিজ্ঞেস করা হলো তো, বা আমি যেটা বলছি সেটার সঙ্গে একটা মিল রয়েছে তো, তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আলটিমেটলি তোমাকে এই বাউন্ডারি থেকেই প্রশ্ন করা হবে যদি আইসিডিএস থেকে হয়, তার বাইরে তো আর কিছু নেই। হুম। সঙ্গীতা, সঙ্গীতা বলছিলে কি, সঙ্গীতা বলছিলে খিচুড়ি সম্পর্কে, বলো। খিচুড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ, পটাশিয়াম সমৃদ্ধ খাবার রয়েছে, বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য। হুম। আচ্ছা।
এবং শরীর এবং সুষম খাদ্য, হুম, তাই খিচুড়ি বাচ্চাদেরকে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা। সুষম খাদ্য খিচুড়িকে আমরা কোন অর্থে বলতে পারবো, মানে কিভাবে খিচুড়ি সুষম হয়ে ওঠে? স্যার কি বললেন, শুনতে পাইনি। খিচুড়ি কিভাবে সুষম খাদ্য হয়ে ওঠে? মানে আমরা জানি সুষম খাদ্য মানে হচ্ছে ডিম। সুষম খাদ্যের উদাহরণ একটা ডিম আর একটা সয়াবিন। এবার তুমি বলছো খিচুড়ি সুষম খাদ্য, কেন বললে, মানে এটা কারণটা কি? যে খাদ্যে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম মানে খাদ্যের 6টি উপাদান থাকে তাকে সুষম খাদ্য বলে। হুম, তো খিচুড়ি কিভাবে সুষম হলো, মানে এর মধ্যে কি সবকিছু থাকে, কিভাবে থাকলো? খিচুড়ি কিন্তু সুষম খাদ্য নয়। খিচুড়ি কখনোই সুষম খাদ্য নয় আনটিল সেখানে একটা ডিম অ্যাড করা হচ্ছে অথবা একটা সয়াবিন অ্যাড করা হচ্ছে। যদি সেখানে সয়াবিন অ্যাড করা হয় তাহলেই খিচুড়ি সুষম হতে পারে, ঠিক আছে? কারণ আমরা সুষম খাদ্যের সংজ্ঞায় উদাহরণে দেখেছি যে ডিম সুষম খাদ্য আর সয়াবিন সুষম খাদ্য। তাহলে খিচুড়িতে যদি আমি সয়াবিন অ্যাড করি তাহলে সেটা সুষম খাদ্য হতেই পারে, মানে হয়ে গেল আর কি। কারণ সেটার মধ্যে এখান থেকে কি আছে, এটা এটা মাইক্রোফোন অফ করো। আচ্ছা, তো নেক্সট বলো, বর্তমানে আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার নাম কি? দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের কততম মহিলা রাষ্ট্রপতি? দ্বিতীয়। দ্বিতীয়। প্রথম কে ছিলেন? প্রথম প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল ছিলেন। আচ্ছা আচ্ছা, সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রে ইলেকশন হলো, তো সেখানে প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন? স্যার এটা আপনি কালকেই বলেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না। তাহলে আর কবে মনে রাখবি বলো, কালকে তো ইন্টারভিউ। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প, তাই না? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, স্যার একটা কথা বলি, স্যার হচ্ছে আমি নেটে সার্চ করে দেখেছি ডোনাল্ড ট্রাম্প নেই, এখন জো বাইডেন বলে একটা দেখছি। না না, আবার ইলেকশন হয়েছে না, এই তো কয়েকদিন আগে হলো। জো বাইডেন ছিল, হ্যাঁ আবার এই তো কিছুদিন হলো। এই তো 4 তারিখে রেজাল্ট দিল মনে হয়, হ্যাঁ নভেম্বর মাসে। ও তাহলে ডোনাল্ড ট্রাম্প হবে? এখন ডোনাল্ড ট্রাম্প। উনি রিপাবলিক পার্টি থেকে বিলং। হ্যাঁ হ্যাঁ, কোন পার্টি বলো তো? রিপাবলিকান। রিপাবলিকান, হ্যাঁ রিপাবলিকান। আচ্ছা, নেক্সট হচ্ছে বলো যে কয়েকটি জলবাহিত রোগের নাম বলো। খুব কমন, খুব সহজ প্রশ্ন, অনেককে জিজ্ঞেস করা হয়েছে। ডায়রিয়া। ডায়রিয়া, জলবাহিত ডায়রিয়া, হ্যাঁ ঠিক আছে। একটাই ঠিক আছে, আমার কাছে একটাই দেখেছিলাম। আচ্ছা ইয়ে বলো তো, সুরাইয়া বলো তো জলবাহিত রোগ বলো। ডায়রিয়া, কলেরা, হুম আমাশয়, হুম আন্ত্রিক আমাশয়, আর হচ্ছে স্যার জন্ডিস। জন্ডিস। আচ্ছা, কলেরা কি এখন হয়? না স্যার, এখন ডায়রিয়াটা বেশি। আচ্ছা, তাহলে কলেরাটা যখন বলবে তখন কিন্তু সেটার সঙ্গে ওই ইনফরমেশনটুকু দেবে যে এখন বর্তমানে আর কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না। তাহলে তারাও বুঝতে পারবেন যে তুমি অনেকটা আরো ভালো ব্যাপারটা জানো, শুধু বই থেকে পড়োনি, তার সঙ্গে সেই জিনিসটার ব্যক্তিগত মানে 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 তার সঙ্গে মাথাটাকে কাজে লাগিয়েছো, লাগিয়ে সেটার সঙ্গে মানে যখন আমরা এরকম যারা বলে অ্যাকচুয়ালি আনসারের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থাকে, হ্যাঁ টাইফয়েড হবে, টাইফয়েড জল দ্বারা ছড়ায়, মানে জলের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, তো যখন এরকম কিছু আমরা বলবো তখন যারা বলেন তাদের আনসার গুলো কি বলেন, ইনোভেটিভ আনসার হয়। মানে সেগুলো হচ্ছে কি, সেগুলোকে কি বলা হয়, সৃজনশীল উত্তর, ঠিক আছে, আরো ভালো উত্তর। মানে বইতে তো আমরা অনেক কিছুই পড়ি, আমরা যখন বইয়ের মতো করেই হুবহু বলি তখন তো অনেক সময় আমরা ভুল বলি, এবং বইগুলো ভুল, নিঃসন্দেহে ভুল। আমরা বইটাকে পড়ে সেটাকে নিজের মতো করে যদি বলতে পারি তাহলে নিঃসন্দেহে সেই উত্তরটা আরো অনেক ভালো হবে। কিন্তু সেই ইনোভেশন, সেই ইনোভেটিভ পাওয়ারটা থাকাটাও খুব দরকারি, সকলের কাছে সেটা থাকে না, আমার কাছে নেই। তো মানে এটা খুব ভালো হয় যে যখন তুমি উত্তর, যেমন কলেরা রোগ বইতে লেখাই আছে, এখন তখন বলবে যে এই বর্তমানে কলেরা রোগ আর দেখা যায়, ঠিক আছে, বা কলেরা সম্পর্কে তুমি আরো 1 লাইন 2 লাইন জেনে গেলে তাহলে আরো ভালো হয়। আচ্ছা নেক্সট বলো সঙ্গীতা,
এইচআইভির ফুল ফর্ম কি? Hepatitis? এইচআইভি এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভি। মনে করছি এই রে, এটা মনে না করলে আমি বলবো তুমি খুব বোকা বোকা কথা বলছো। মানে এইডস আর এইচআইভি এটা তো একদম মানে আইসিডিএস এর মানে সঙ্গে মানে বারবার বারবার করে এটা পড়েছো জেনেছো। এইচআইভি তো হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কোন কোন টেস্ট দ্বারা বোঝা যায় যে কোনো একজন ব্যক্তি এইডস আক্রান্ত কিনা? টেজারে আক্রান্ত মানে বোঝা যায় কোন AIDS রোগ? টেস্ট, হ্যাঁ কোন একজন ব্যক্তি এইডস রোগ আক্রান্ত কিনা সেটা বোঝার জন্য একটা টেস্ট রয়েছে, সেই টেস্টের একটা নাম রয়েছে। সেই টেস্টটা কি, নামটা কি? এটা আমার জানা নেই। আচ্ছা, এলাইজা টেস্ট। এলাইজা, ELISA, এলাইজা, ELISA, এলাইজা টেস্ট। নেক্সট বলো যে দীঘা, এটা কোন জেলায় অবস্থিত? দীঘা হুম বলো, দীঘা কোথায় অবস্থিত, কোন জেলায়? সঙ্গীতা বলো। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ পূর্ব মেদিনীপুর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয় যে সুন্দরবন সন্নিহিত, যদি জিজ্ঞেস করা হয় যে সুন্দরবন সন্নিহিত কয়েকটি বিশেষ, যদি জিজ্ঞেস করা হয় সুন্দরবন সন্নিহিত কয়েকটি বিশেষ পর্যটন স্থলের নাম করো, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বলতে পারবে। 4-5টা নাম জেনে যাও কোনটা কোন জেলায় সেগুলো। আর হচ্ছে কি যদি পক্ষীরালয় থাকে, হ্যাঁ পক্ষীরালয় যদি থাকে সেগুলো জেনে যাবে। যেমন তোমাদের জেলাতেই মোস্ট প্রবাবলি একটা আছে, সেটা বোধহয় কি বিভূতিভূষণ, কি না পক্ষীরালয় নয় এটা, না ওটা অভয়ারণ্য। বিভূতিভূষণ দিয়ে একটা কি নাম আছে না তোমাদের জেলাতে? এই অন্য কেউ বলো তো। হ্যাঁ স্যার, বিভূতিভূষণ অভয়ারণ্য। অভয়ারণ্য, হ্যাঁ আচ্ছা। আর বন্যপ্রাণী অভয়ারণ্য। বন্যপ্রাণী অভয়ারণ্য, বন্যপ্রাণী অভয়ারণ্য। কাঠবাগান বন্যপ্রাণী। হ্যাঁ 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 আচ্ছা ঠিক। আজকে কিন্তু মনিরা মক দেবে কিন্তু, হ্যাঁ। নেক্সট বলো সঙ্গীতা। হ্যাঁ স্যার বলুন, খুব আওয়াজ হচ্ছিল তো জন্য অফ করেছি। ঠিক আছে সঙ্গীতা, তোমার জেলাতে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোন কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম তুমি জানো? হালি শহরে আছে রামপ্রসাদ গোপালের। দেখো বলতে পারছো না, দেখো আটকে যাচ্ছ, থেমে যাচ্ছ, এটা তো খুব মানে খারাপ হচ্ছে ব্যাপারটা। মানে তোমার জেলার বিখ্যাত ব্যক্তিত্ব তুমি বলতে পারছো না। তো এটা ভালো হচ্ছে না তো ব্যাপারটা, না বলো? তার প্রিপারেশনটা ভালো হচ্ছে না কিন্তু। মানে আর কতদিনই প্রিপারেশন নেবে তোমার জেলা সম্পর্কে জানতে? তোমার জেলাতে কয়টা ব্লক রয়েছে? 22টি। 22টি। টোটাল কয়টা পঞ্চায়েত সমিতি রয়েছে? মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে না? না, পঞ্চায়েত সমিতি। তাহলে কয়টা বলো, কয়টা পঞ্চায়েত সমিতি রয়েছে তোমার এলাকায়, জেলায়? 22টি রয়েছে, ঠিক আছে। জেলা পরিষদ কয়টি? জেলা পরিষদ একটি। একটি। তোমার জেলা পরিষদে যিনি সভাধিপতি তার নাম কি? নারায়ণ গোস্বামী। তোমার যিনি এমপি তার নাম কি? আগে পার্থভৌমিক ছিল, এখন চেঞ্জ হয়ে সনদ দে হয়েছে। সনদ দে। তো এমপিরা এরা কোথায়, তাদের অফিস কোথায়, মানে তারা কোথায় প্রতিনিধিত্ব করে? এমপিদের অফিস কোথায়? হ্যাঁ সনদ দে নামে কোন এমপি আছে? ও তো বলছে, আমি তো জানি না, তোমরা জানো ভালো। দাঁড়াও পার্থভৌমিক চেঞ্জ হয়নি, পার্থভৌমিক ইলেকশনে জিতে এবার হলো। কিন্তু ইলেকশন হয়েছিল, পার্থভৌমিক চেঞ্জ হয়েছিল। তাহলে এটা পার্থভূমি কি হবে? দেখো সঙ্গীতার বাড়ি কোথায়? নৈহাটি না সন্ন্যাসী হয়েছে নৈহাটি। ও
নৈহাটিতে রিসেন্ট হলো, হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ রিসেন্ট। এই কয়েকদিন আগে ইলেকশন হলো কি না? হ্যাঁ স্যার নৈহাটিতে হয়েছে, 6টা জায়গায় হয়েছে, নৈহাটি, বাঁকুড়া, ওটা তো তালদাড়ি। এমপি ওটা তো এমপি ইলেকশন ছিল না, ওটা তো এমএলএ ইলেকশন ছিল। পার্থভূমি কি আছে? তাহলে পার্থভূমি কি থাকবে? হ্যাঁ, সনদ দে তিনি এমএলএ হয়েছেন, ঠিক আছে। তার MLA হ্যাঁ, কেন এমএলএ হয়েছেন? মোস্ট প্রবাবলি ওই পার্থ ভৌমিকের জায়গায়, যেহেতু পার্থ ভৌমিক এমপি হয়েছেন, তো সেখানে এমএলএ জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, তো এখন নতুন করে সনদ দিয়ে সেখানে এমএলএ নির্বাচিত হয়েছে। কিন্তু এমপি পার্থ ভৌমিকই থেকে গেছেন, কারণ এখনো তো এমপির ইলেকশন হয়নি, মানে উপনির্বাচনে এমপি ইলেকশন হয়নি, সেখানে বিধানসভা ইলেকশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এমপিরা কোথায় প্রতিনিধিত্ব করেন? রাজ্যসভা লোকসভায় করে থাকেন, তাই তো? রাজ্যসভা এবং লোকসভায় মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ, মেম্বার অফ পার্লামেন্টকে সংক্ষেপে এমপি বলা হয়। আর এমএলএরা হচ্ছে প্রতিনিধিত্ব করেন রাজ্য বিধানসভায়, যেটা পশ্চিমবঙ্গ বিধানসভা, সেখানে মানে যারা এমএলএ বিভিন্ন রাজ্যের থাকে, তো যাই হোক এমএলএরা হচ্ছে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করেন। এমএলএ হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, বলো তোমার জেলার 5টা নদীর নাম বলো। সঙ্গীতা, সঙ্গীতা শুনতে পাচ্ছ? চলো ঠিক আছে, নেক্সট কে আছো যে মক দাওনি একটাও? কে? নাজিরা। আচ্ছা নাজিরা নাও, নাজিরা রেডি। এই ইয়ে আছো নাকি? কালকে ও বলছিল ও মক দেয়নি একটা, ওই যে পিঙ্কি খানাম আছো? ক্লাসে আছো? আমি সবাইকে দেখতে পাচ্ছি না কিন্তু, ডিসপ্লেতে সবাইকে একসঙ্গে শো করে না, জানো ভালো করে সবাই। পিঙ্কি নেই ক্লাসে এখন। চলো নাজিরা বলো, নাজিরাকে কঠিন প্রশ্ন করবো কিন্তু আজকে। হ্যাঁ স্যার বলছি। তোমার ইন্টারভিউ কবে? স্যার 3 তারিখ। 3 তারিখে ইন্টারভিউ হলে তোমাকে কেন এখন প্রিফারেন্স দেই? 2 তারিখে আর ইন্টারভিউ আছে কার কার? এরকম কে আছো যে এখন মক দিয়ে যাইছো? না হলে ক্লাস শেষ করে দেবো, মানে বেশিক্ষণ আটকে রাখার কোনো মানে হয় না। আমার আছে, কত তারিখে? কালকে আছে। তুমি একটাও মক দাওনি। ইতিকার আর মক দেবো না, ইতিকার অনেক মক নেওয়া হয়েছে, ইতিকার মক দিও না, অনেকগুলো নিয়েছি। আচ্ছা রিনা, রিনা মন্ডল বলছো মক দেবে, তো রিনা হচ্ছে তোমার, তুমি তো মক দিয়েছো একটা, যতটুকু মনে করতে পারছি, দিয়েছো কি না? হ্যাঁ স্যার আমি একটা দিয়েছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো রিনা তুমি ওয়ার্কারে দিচ্ছ তো? কালকে ওয়ার্কারের ইন্টারভিউ হচ্ছে নাকি মেইনলি? হ্যাঁ হ্যাঁ ওয়ার্কারে। কালকে ওয়ার্কারেরই ইন্টারভিউ হচ্ছে, কালকে হেল্পারের ইন্টারভিউ নেই যতটুকু বোধহয় বুঝলাম। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক না কেন, তো রিতা, রিনা 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 বলো, রিনা সেই প্রশ্নটারই উত্তর দাও যেটা ও ছেড়ে গিয়েছিল, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কি কি দায়িত্ব পালন করতে হয়? হ্যাঁ স্যার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের প্রথমত দায়িত্ব হলো ওই এলাকাটা মানচিত্রায়িত করা, এবং ওই এলাকায় যতগুলো 0 থেকে 6 বছরের শিশু আছে, গর্ভবতী মায়েরা আছে এবং প্রসূতি মায়েরা আছে, তাদের নাম নথিভুক্ত করা এবং তাদের উপযুক্ত পুষ্টি ব্যবস্থা করা। এছাড়া তাদের যে স্বাস্থ্যের ব্যাপারে বৃদ্ধি তদারকি করা, একটা মানে দেখতে হবে। আর হচ্ছে প্রাক প্রাথমিক যে শিক্ষাটা আছে সেটা তার যথাযথ হয় সেটা দিতে হবে। এছাড়াও 11 থেকে 18 বছরের কিশোরীদের তাদের পুষ্টি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। এছাড়া 15 থেকে 45 বছরের মহিলাদের বিভিন্ন রকম পরামর্শ দেওয়া। এছাড়াও জন্ম মৃত্যু তালিকাভুক্ত নথিভুক্ত করতে হবে। এছাড়াও একজন ওয়ার্কারের অনেক দায়িত্ব থাকে, যে ওই এলাকায় যদি কোনো সমস্যা বা অসুস্থ আরো সাধারণ মানুষ থেকে, তো তাদেরকে তার পরামর্শের মধ্যেই বা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন বা পুষ্টি সম্পর্কে সচেতন, পরিবার পরিকল্পনা সম্পর্কে অনেক পরামর্শ সে দিতে পারে। আচ্ছা, এই প্রাথমিক শিক্ষার গুরুত্ব কি?
কেন মানে মানে প্রাক বাচ্চাদের প্রাথমিক কেন শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ। অবশ্যই একজন প্রাক প্রাথমিক শিক্ষাটা একজন শিশুর পক্ষে খুবই প্রয়োজনীয়, কারণ যখন সে শিশু পরিণত বয়সে স্কুলমুখী হবে তার আগে তার যে একটা সম্পূর্ণ ভাষার বিকাশ, তার হুম, মানসিক বিকাশ বা সামাজিক বিকাশ গুলো পরিণত করাটা একজন ওয়ার্কারের কর্মী হিসাবে তার দায়িত্বের মধ্যেই পড়ে। সুতরাং তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপকরণের সাহায্যে বিভিন্ন গান কবিতার মাধ্যমে তাকে যেন পূর্ণ বিকাশ করানো যায়, এই দিকটা তাকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। হুম, এবং পরবর্তীকালে যাতে সে কোনো রকম স্কুল ত্যাগই না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে, যেন স্কুলের প্রতি আগ্রহী হয়, এই আগ্রহ ব্যাপারটা তার মধ্যে ভীষণভাবে তৈরি করতে হবে। আচ্ছা। মানে মানে একটা মানসিক বিকাশ হয়, বৌদ্ধিক বিকাশ সেটাও এখান থেকে হয়, ভাষাগত বিকাশ হয় এখান থেকে, তাই না? হ্যাঁ, পরিবেশের সঙ্গে তার একটা মেলবন্ধন তৈরি হয় এখান থেকে, সে অনেক কিছু জিনিসকে শিখতে শেখে এখান থেকে। এই সমস্ত বিষয়গুলো সেটাই। কিন্তু আইসিডিএস সেন্টার থেকে, অবশ্যই মা, দেখো মায়ের থেকে তো বড় শিক্ষক আর কেউ নেই, তো মা সব থেকে বড়। বাট হচ্ছে আইসিডিএস সেন্টারে কিন্তু এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে, মানে সব মা তো বাচ্চাকে পড়াতে পারেন না, কারণ এখনো মানে আইসিডিএস সেন্টারে যদিও কোনো মানে লিমিটেশন নেই যে শুধুমাত্র গরিবেরা যাবে বড় লোকেরা যাবে না, এরকম তো কোথাও বলা নেই, কিন্তু না মানে না না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আইসিডিএস সেন্টারে পিছিয়ে পড়া যারা তারাই হচ্ছে বেশি যায়, বাকি যারা যায় বাচ্চাদের পাঠায় তারা হয়তো প্রয়োজনীয়তা অনুভব করে যে না আমার বাচ্চার অন্যদের সঙ্গে মেলার প্রয়োজনীয়তা আছে, যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো তারা পাঠায়। হ্যাঁ। তো অবশ্যই পাঠানো উচিত। পাঠানো উচিত, ওই পরিবেশটা তো অবশ্যই অন্যরকম পরিবেশ। নিঃসন্দেহে পাঠানো উচিত। মানে সমস্ত ফ্যামিলির মানে ছোট বড় বা যে কোনো সামঞ্জস্যের মানুষের সাথে একটা হ্যাঁ। অ্যাটাচমেন্ট হওয়াটা ভীষণ তো ব্যাপার। সেক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আইসিডিএস সেন্টার থেকে মানে এগুলো মানে বাচ্চারা এই সমস্ত বিষয়গুলো সেখান থেকে পেতে একটা ভালো পরিবেশ পায়, সেখানে বন্ধুত্বমূলক একদম। আর পরিবেশ। ওই পরিবেশটা যথাযথ হওয়া উচিত, যেন যথার্থ। পরিবেশটা খুব সুন্দর হয়, একদম, বাচ্চারা একদম। যেন সেখানে খুব হুম, মনোরম ভাবে যেতে পারে, আগ্রহী হয়, এমনই হওয়া উচিত। হ্যাঁ। তো এবার বলো যে একজন গর্ভবতী মহিলার প্রতি একজন ওয়ার্কারের কি কি দায়িত্ব থাকে? একজন গর্ভবতী মহিলা একজন ওয়ার্কারের দায়িত্ব অনেক অংশেই, কারণ হয়তো সে 4 ঘন্টার দায়িত্ব, কিন্তু তা তো নয়, অনেকটা সময় তাকে ভাবতে হবে, বা ওই গর্ভবতী মহিলার মানে যে যে টিকাকরণ আছে সেগুলো তো অবশ্যই নিতে হবে, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যে সচেতন করানোটা সেটা হুম, একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে তার দায়িত্ব, এবং সাথে সাথে তার পরিবারের সঙ্গে ভীষণভাবে যোগাযোগ রাখতে হবে, যেন সেই মহিলা কোনোভাবে মানসিক বা শারীরিক কোনো অবসাদে না ভোগে। হুম, তার পরিপূরক পুষ্টির যেমন তার সেন্টার থেকে দেওয়া হবে, হয়তো সে একটা অল্প সময় পাবে কিন্তু একটা দীর্ঘ সময় বাড়িতে থাকবে, তো সেখান থেকে আহ যেন বাড়িতে তার সমস্ত পুষ্টি ব্যবস্থাটা যথাযথ হয়, এই দিকগুলো খেয়াল রাখতে হবে একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে, এবং তাকে প্রতিনিয়ত সেন্টারের শেষেও তার বাড়িতে গিয়ে তার সাথে যোগাযোগ রাখতে হবে, এবং স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে তার জন্য কোনো রকম শারীরিক বা অসুস্থ হয়ে মানে সমস্যায় না পড়ে সেই যোগাযোগটা যেন আশাকর্মীর সাথে রেখে হুম, দিতে পারে, হুম। এটা একজন অঙ্গনওয়াড়ি কর্মীর মূল আচ্ছা, দায়িত্ব। আচ্ছা। এবং যদি সে কোনো কঠিন সমস্যায় পড়ে বা মানে বিপদ মুখে অসুস্থ হয়ে পড়ে, তাকে যেন রেফারেল পরিষেবা হিসেবে হসপিটালে বা কোনো ভালো জায়গায় তাকে পাঠানোর পরামর্শ দিতে পারে, আচ্ছা, এটা অবশ্যই করবে একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আচ্ছা, ঠিক আছে। নেক্সট বলো যে আমরা বলছি যে কিশোরীরা আইসিডিএস সেন্টার থেকে পরিষেবা পেয়ে থাকে, 11 থেকে 18 বলছি বা 13 থেকে 18 বলছি, তো আহ, সমাজের বিভিন্ন স্তর থেকে কিশোরীরা আইসিডিএস সেন্টার থেকে কি কি পরিষেবা পেতে পারে? আইসিডিএস সেন্টারে যেহেতু এটা একটা হয়তো নথিভুক্ত করা নেই, কিন্তু এটা নথিভুক্ত অবশ্যই করা উচিত, কারণ প্রতিনিয়ত কিশোরীরা ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে তাদের যে পরামর্শগুলো দেওয়া উচিত, যে তারা আগামী দিনের কোনো মেয়ে কোনো ছেলে থেকে কোনো অংশে কম নয়, হুম, সুতরাং তাকে শারীরিক বা মানসিক সামাজিক পরিকাঠামোর দিক থেকে ভীষণভাবে এগিয়ে যেতে হবে, এবং কোনোভাবেই সেই কিশোরী আহ যেন 18 বছরের আগে বিয়ে না হয় সে ব্যাপারে পরামর্শ তো দিতেই হবে। এবং কিশোরীরা যখন 11 বছর পার করে 12 বছর উত্তীর্ণ হয় তখন তাদের মধ্যে অনেকগুলো
চেঞ্জের সময় আসে, তো সেই হুম। চেঞ্জিং সময়গুলো যেন তাদেরকে মানে বোঝানো উচিত ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, কতটা খাওয়ার প্রয়োজন, কতটা তার আয়রন প্রোটিন বা বিভিন্ন রকম শাকসবজি কতটা খাওয়া প্রয়োজন, সেটা যেন তাকে পরামর্শ দেওয়া হয় এবং সে যেন স্বনির্ভর হয় আগামী দিনে, সেটাকে তাকে বোঝানো উচিত। এবং প্রতিনিয়ত ওই সেন্টারে যদি মানে নিয়ে আসার চেষ্টা করানো উচিত অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে। আচ্ছা, আইসিডিএস সেন্টারে সুপুষ্টি, আইসিডিএস সেন্টারে সাধভক্ষণ দিবস এবং অন্নপ্রাশন দিবস পালন করা হয়, একটু বলো 4-5 লাইন এই সম্বন্ধে। আর সাধভক্ষণ যেহেতু একটা মহিলা যখন আহ 7 মাসে সে গর্ভবতী একটা পর্যায়ে এসে দাঁড়ায়, তখন হয়তো তার স্বাদ মানে ইচ্ছাটা একটা অনেকগুলো ইচ্ছা থাকে তার খাওয়ার দিক থেকে, তার মনে অনেকগুলো চাওয়ার দিক থেকে বা আগামী দিনের সম্পর্কে। তো সে সম্পর্কে তার থেকে জানা বা তাকে সেই সাপোর্ট করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তার প্রতি ভালোবাসা রেখে তার পছন্দ মতো যে রান্নাগুলো করা, সেগুলো তো অবশ্যই করা উচিত। এবং তার মনে আর কি আশাটা শুনে সেই সম্পর্কে যেন তাকে সহযোগিতা করা হয়, এটা আমার ব্যক্তিগত না, অনুসারে বললাম আর এটা কি। তোমার ব্যক্তিগত তুমি বলছো, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে কি কি করা হয় মানে এটা কিন্তু বলতে হবে, এটা তোমাকে জেনে বলতে হবে আচ্ছা, যে ওখানে যেটা করা হয়, ওখানে যেহেতু প্রতি মানে 3 মাস অন্তর সুপুষ্টি দিবস এবং সাধভক্ষণের মধ্যে যারা পড়ে 7 মাসে, তাদের ওই দিনটিতে তাদের পছন্দ মতো কিছু খাবার দেওয়া হয়। সেটা হয়তো বাড়ির মতো অতটা সম্ভব হয় না, তবুও যেটা যতটা সম্ভব সেই কর্মীর হিসাবে একটু পায়েস রান্না করে কিংবা একটু অন্যরকম রান্না আর ব্যবস্থা করে সেটা খাওয়ানো। আচ্ছা, তুমি কখনো আইসিডিএস সেন্টারে গিয়েছো? হ্যাঁ স্যার, গিয়েছি। আচ্ছা, লাস্ট কবে গিয়েছো? লাস্ট মানে গত সপ্তাহে গিয়েছি। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে গিয়েছো সেখানে? ওখানে যেহেতু প্রথমত আমি যেটাই বলবো, মানে বাস্তবিকভাবে আমি যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তো সেই অনুপাতে সেখানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কি কি কাজ করে, কতগুলো শিশুরা আসে এবং শিশুরা কেমন পরিবেশে থাকছে, বা একজন সহায়িকা কেমন রান্না হচ্ছে, কি কি খাবার দেওয়া হয় কোন কোন দিন, এই ধরনের এগুলো জানার জন্যই। আচ্ছা আচ্ছা, মানে তুমি মেনলি এই নিতে গিয়েছো, তাই তো? আচ্ছা, তো মানে তুমি কি বর্তমানে অবিবাহিত, অবিবাহিতা? না না, অ্যাকচুয়ালি আমার মেয়ে বড় হয়ে গেছে, আচ্ছা, এখন বড় 13 হয়ে বছর গেছে। মানে রানিং। আচ্ছা আচ্ছা যাওয়ার আচ্ছা। আমার খুব একটা এখনো আচ্ছা, ঠিক ঠিক, এখন পড়ে আর না, সেরকম দরকার পড়ে না। তো 10 থেকে পড়ে না। 15 বছরের কিশোরীদের যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা কি ভ্যাকসিন? আর গর্ভবতী মহিলাদের যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা কোন ভ্যাকসিন? একই ভ্যাকসিন, টিডি ভ্যাকসিন দেওয়া আচ্ছা, হয়। টিডি ভ্যাকসিনই দেওয়া হয়। টিডি ভ্যাকসিনের ফুল ফর্ম কি? টিটেনাস ডিপথেরিয়া। টিটেনাস ডিপথেরিয়া। আগে কোন ভ্যাকসিন দেওয়া হতো গর্ভবতী মহিলাদের? আগে টিটি দেওয়া হতো, টিটির টিটেনাস ফুল টক্সাইড। ফর্মটা কি? হ্যাঁ, টিটেনাস টক্সাইড। আচ্ছা, তারপর এটা বলো, আমাদের দেশের আমাদের দেশের দক্ষিণ দিকে কোন রাষ্ট্র রয়েছে? দেশের হুম, দেশের দক্ষিণ দিকে স্যার, দেশটা অ্যাকচুয়ালি দেখা হয়নি, পূর্ব দিকে বাংলাদেশ আছে এটা জানি, দেশটা খেয়াল করা হয়নি। না, অন্যরা হাত তুলছো, আমি জিজ্ঞেস করবো না অন্যদের। সহজ প্রশ্ন ছিল, আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা, দক্ষিণ দিকে বলতে হচ্ছে, দেখো আমি আমি তোমাকে জাস্ট একবার, মানে কি হয়, ম্যাপ গুলো যখন, ম্যাপ তো কখনো কখনো তুমি নিঃসন্দেহে দেখেছো, ম্যাপটাকে জাস্ট চোখের সামনে একটু ভাসানোর চেষ্টা করতে হবে। আমি অ্যাকচুয়ালি এটা খুঁজেছি, কিন্তু আমি না, হয়তো ফোন দিয়ে ম্যাপ, দেখিনি, এটা এগুলো ম্যাপ থেকে, পাইনি, মানে এগুলো ম্যাপ থেকে পাবে। এটা গুগল সার্চ করলে পাওয়া যেত। হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু ম্যাপ থেকে আরো বেশি ভালো বর্ণনা পাওয়া যায়। দেখো, যে দিকটা তামিলনাড়ু রয়েছে, এদিকটা কেরালা রয়েছে, সেই জায়গাটাতে নিচের দিকে, হ্যাঁ, যেখানে বলা হয় রাম সেতু, তাই না, তার নিচে কি রয়েছে? সেখানে শ্রীলঙ্কা রয়েছে।
ঠিক আছে, শ্রীলঙ্কা রয়েছে, সেটা হচ্ছে আমাদের দেশের দক্ষিণ দিকের দেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন দেশ রয়েছে, প্রতিবেশী দেশ? ওখানে নেপাল ভুটান আছে। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের থিম্পু। থিম্পু। আমাদের দেশের পশ্চিম দিকে কোন সাগর রয়েছে? দেশের পশ্চিম দিকে হুম, আরব সাগর স্যার। আরব সাগর রয়েছে। আমাদের দেশের পশ্চিম দিকে আরব সাগর রয়েছে, যেটা মোটামুটি গুজরাটের পশ্চিম থেকে শুরু করে একদম কেরালার পশ্চিম পর্যন্ত বিস্তৃত, মানে যেখানে মুম্বাই রয়েছে, গোয়া রয়েছে, এগুলো জায়গা রয়েছে। তারপরে শুরু হয়েছে ভারত প্রশান্ত ভারত মহাসাগর শুরু হয়েছে। ভারত মহাসাগরটা সেই ওই কেরালা থেকে ওখান থেকে শুরু করে প্রায় তোমার বঙ্গোপসাগর, এবং তারপরেও রয়েছে, এবং মাঝখানে আমাদের বঙ্গোপসাগরটা রয়েছে। যেটা হচ্ছে বঙ্গোপসাগরটা রয়েছে কোন কোন জায়গার সাথে? এটা পশ্চিমবঙ্গ রয়েছে, আমাদের দেশ যদি ধরি বাংলাদেশ তো রয়েছে, এছাড়া হচ্ছে উড়িষ্যা রয়েছে, উড়িষ্যার উপরে রয়েছে, এবং শুধু অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই হচ্ছে কি তামিলনাড়ু, হ্যাঁ সেখানেও মোস্ট প্রবাবলি অন্ধ্রপ্রদেশ এটা রয়েছে। ম্যাপটা দেখলে আরো বেশ ভালো ক্লিয়ার হবে। একটা জাস্ট গুগলে গিয়ে ভারতের ম্যাপ দেখে নাও, সেখান থেকে কিন্তু কোন দিকে কোন রাষ্ট্র রয়েছে সেগুলো খুব সহজে বুঝতে পারবে। এটা প্রত্যেককে আমি বলেছি পশ্চিমবঙ্গের ম্যাপটাকেও দেখা, জেলার ম্যাপটাকে দেখা, এবং হচ্ছে এই দেশের ম্যাপটাকে দেখা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা বলো যে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু। রাশিয়ার রাষ্ট্রপতির নাম কি? ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, এগুলো কেন বলতো? এগুলো হচ্ছে প্রায় ডেলি এগুলো নিউজ পেপারে আসছে। যেমন জাস্টিন ট্রুডো, ও মোস্ট প্রবাবলি হচ্ছে কানাডার যিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তারপরে ডোনাল্ড ট্রাম্প, এগুলো খুব এখন হাইলাইটেড, এখন প্রায় প্রত্যেকদিনই এগুলো কোনো না কোনো কারণে নিউজ পেপারে আসছে। এবং বাংলাদেশের যে সমস্যাগুলো চলছে সেই কারণে আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম, এই ইসকন জিজ্ঞেস করেছিলাম। তারপরে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার যে হেড, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, যিনি 2006 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এই প্রশ্নগুলো এবং নোবেল পুরস্কার সংক্রান্ত অন্যান্য পুরস্কার যেগুলো আমাদের বাঙালিরা যারা পেয়েছেন, কেন পেয়েছেন, কোন ফিল্ডে পেয়েছেন, সেগুলো জানাটাও ভীষণ দরকারি। তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? অ্যাকচুয়ালি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট করোনি, তার আগে বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার মেয়ে এখন 13, তো তোমার মেয়ে বিদ্যালয়ে কি কি পরিষেবা পায়? পশ্চিমবঙ্গ সরকারের কি কি স্কিমের আন্ডারে সে রয়েছে? ও আপাতত ক্লাস 7 এ, মানে ও ঐক্যশ্রীটাই পাই। ঐক্যশ্রী তো পাওয়ার কথা নয়। তোমরা কি মুসলিম কমিউনিটি থেকে বিলং করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি রিনা মন্ডল, তো আমি ভেবেছি যে তুমি হচ্ছে, হ্যাঁ যাই হোক ঠিক আছে। তো ঐক্যশ্রী শুধুমাত্র পায়, এবং এরপরে সে কি পাবে? এরপরে যেহেতু ক্লাস 8 থেকে ওর কন্যাশ্রী 1 শুরু হবে। হ্যাঁ, কন্যাশ্রী 1 এ কত টাকা দেওয়া হয়? ওটাতেও ওই 1200 টাকা দেওয়া হয়। ওটাতেও 1200 টাকাই দেওয়া হয়। আচ্ছা, 1000 না, কন্যাশ্রী K1 এ 1000 টাকা দেওয়া হয়। হ্যাঁ, আর হচ্ছে যখন 18 বছর হয়ে যায়, কন্যাশ্রী K1 এ 1000 টাকা দেওয়া হয়। আগে 750 টাকা দেওয়া হতো, এখন 1000 টাকা দেওয়া হয়। আর 18 ইয়ার্সে যখন সে অ্যাটেইন করবে 18 ইয়ার্স, তখন তার কন্যাশ্রী K2 আসবে। হ্যাঁ, তখন সে 25,000 টাকা পাবে। মানে তোমার মেয়ের বয়স এবং তুমি চাকরিতে অ্যাপ্লাই করেছো সেই বয়স যদি হিসেব করে দেখা যায়, তাহলে খুব সহজে আন্দাজ করা যায় তোমার বিয়ে হয়েছে 18 বছরের নিচে। 18 বছরে, 18 বছরে মানে একদম পদার্পণ। আচ্ছা, ঠিক আছে, ভালো, খুব ভালো, তোমার প্রিপারেশন ভালো। তবে আরো একটু এদিক সেদিক দেখো, একটু শর্ট কোশ্চেন গুলো দেখো, বা একটু মানে নিজের মতো করে দেখো। হ্যাঁ, যেন এই ফুল ফর্ম গুলো, দিবস গুলো, পশ্চিমবঙ্গ সরকারের স্কিম গুলো, ভিটামিন সম্বন্ধে প্রচুর পড়াশোনা, বিভিন্ন রোগগুলো কোনটা কি কারণ রয়েছে, জ্বর গুলো, এগুলো প্রত্যেকেই কিন্তু দেখবে। আজকেই দেখো, যাতে কালকে ইন্টারভিউ রয়েছে। হ্যাঁ, আজকে তো কারোরই ঘুম হবে না, আমি জানি। ইন্টারভিউ নিয়ে যে ইন্টারভিউ নিয়ে সিরিয়াস, তার ঘুম হবে না।
আর অনেকেই আছে আমরা এরকম এরকম হয়ে যায়, আরে যা আছে হবে দেখা যাবে কালকে, তো ওরা নিশ্চিন্তে ঘুমোতে পারবে। কিন্তু যারা ব্যাপারটাকে সিরিয়াসলি মানে ইয়ে নিয়ে নেয়, মানে অনেকেই তো নার্ভাস হয়ে যায় তো ইন্টারভিউর সময়, তো তাদের জন্য সত্যি খুব চাপের হয়ে যায়। চলো ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, নেক্সট ছিল কে? নাজিরার তো আমি বলছি, নাজিরা একটু Thank ওয়েট you, করো। sir. হ্যাঁ ধন্যবাদ। নাজিরা একটু ওয়েট করো, কারণ তোমার 3টা লিখে আছে, আমি অ্যাকচুয়ালি 2 তারিখে ফোকাস করতে চাইছি। আর কেউ আছো যাদের 2 তারিখে ইন্টারভিউ আছে আর মক দিতে চাইছো? ইতিকা বাদ দিয়ে, কিন্তু ইতিকা বাদ দিয়ে। স্যার আমি দিতে যাই। এই হালিমা আছো, এদিকে রাহেনা আছো। হালিমা রাহেনা, এখান থেকে কি আছে? ইয়ে পিঙ্কি, তাই তো? হ্যাঁ, তোমাদের 3 জনেরই নেবো আজকে, ওই জন্য 1 ঘন্টা আগে শুরু করেছি। আচ্ছা ঠিক আছে। তো প্রথম হচ্ছে, দাঁড়াও, আজকে কালকে পিঙ্কিকে কালকে ওখান থেকে অফ করে দেওয়া হয়েছিল। আজকে প্রথমে পিঙ্কিটা নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে হালিমার নিচ্ছি, আর রাহেনারও নিচ্ছি। আচ্ছা, পিঙ্কি।